যুদ্ধে গেছে এবং তারা চেষ্টা করেছে কোনো ডেলিবারেটলি কোনো সিভিলিয়ান এলাকা তারা টার্গেট করে নাই। এবং তাদের ভিতরে এই মানবতা বোধটা ছিল বলেই আপনি দেখবেন যে গত কয়েকদিনে প্রায় 15 থেকে 16 জন জেনারেল অফিসার এবং ফ্ল্যাগ অফিসার র্যাঙ্কের অফিসাররা তারা তারা চাকরিচ্যুত হয়েছে। এবং তাদের মধ্যে আমি একজনের কোটেশন বলছি যে জেনারেল র্যান্ডি জর্জ, তিনি বলেছেন যে আমি বরং আমার রিটায়ারমেন্ট অর্ডার আমি নিতে রাজি আছি, কিন্তু আমি আমার সেনাদের কফিন নিতে রাজি না। সুতরাং এই স্পিরিট থেকে বোঝা যায় যে দুইটা জিনিস, একটা হলো যে গ্রাউন্ড অপারেশনের জন্য যে ইরান যে একটা দুর্বোধ্য বদ্ধভূমি, এটা তারা ভালো করে বোঝে। সুতরাং এটা, এবং সবচেয়ে বড় জিনিস হলো কি যে কোনো যুদ্ধের অভিযানের জন্য কিন্তু তথ্যটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং শত্রুর যে প্রস্তুতির যে গভীরতা কত, বা তাদের এক্সটেন্ট অফ প্রিপারেশন যেটা বলি আর কি আমরা, ডেপথ অফ প্রিপারেশন, এটা জানা দরকার। ডেপথ এবং এক্সটেন্ট এই দুটোই, একটা জিনিস হলো কি যে ইরানের পুরা জিওগ্রাফিটাই হলো ইটসেলফ ইজ এ ডিফেন্সিভ গ্রাউন্ড, এবং এটার সঙ্গে যখন আপনার অস্ত্র এবং এটা ডাগিন পজিশন, কংক্রিট এরিয়া গত 20 বছর ধরে যেটা তারা তৈরি করেছে, যে যুদ্ধের তার থেকে বড় ব্যাপারটা হলো কি, তারা কিন্তু ইরান কিন্তু আমেরিকাকে গত 20 বছর ধরে তাদের কিন্তু যুদ্ধের প্যাটার্ন তারা স্টাডি করছে। যে তারা শুরু করেছে আফগানিস্তান, এবং আফগানিস্তানের প্যাটার্ন তারা দেখেছে, তারা ইরাকে দেখেছে কি করেছে, তারা সিরিয়াতে দেখেছে কি করেছে, তারা লিবিয়াতে দেখেছে কি করেছে, এবং এগুলি হলো আমেরিকান ওয়ার। তারা ভিয়েতনামে হেরেছে, এবং এগুলি কিন্তু তারা ছোটখাটো যুদ্ধে জিতেছে মিলিটারিলি, কিন্তু যে জিনিসটা আমেরিকানদের বিহেভিয়ার, বাট দুইটা জিনিস, একটা হলো আমেরিকানরা কিন্তু দুইটা প্রেশার তাদেরকে সাস্টেন করতে হয়, যে দায়িত্বটা ইসরায়েলের নাই। ইসরায়েলকে কোনো এই ধরনের পাবলিক প্রেশারের মুখে মুখে হতে হয় না। আমেরিকার হলো এভরি 4 ইয়ার সাইকেল, অর্থাৎ 4 বছর একটা প্রেসিডেন্ট থাকবে, ইফ হি ডাজ ভেরি ওয়েল, এবং সে যদি তার মানুষকে সাথে নিয়ে যদি যুদ্ধে আসতে পারে, তাহলে হয়তো সে পাবলিক সাপোর্ট এবং মানুষের কাছ থেকে এবং তার বন্ধুদের কাছ থেকে সমর্থন নিয়ে যুদ্ধে যোগদান করলে কিছুটা অথরাইজেশন, কিছুটা মরাল গ্রাউন্ড থাকে এই যুদ্ধে। কিন্তু এই ট্রাম্প এমন একটা যুদ্ধ পরিচালনা করছে যেখানে সে আমেরিকার মাত্র অ্যারাউন্ড 40% মানুষ এই যুদ্ধের সমর্থন দিয়েছে, এবং কারা তারা ছিল এক্সট্রিমিস্ট, যারা তারা ধরেন রাইট উইং, এক্সট্রিম রাইট উইং ক্রিশ্চিয়ানস। এবং আরেকটা ব্যাপার হলো কি, হেক্সেট এবং ট্রাম্পের তার যে টিম, এটাকে কিন্তু একটা ধর্মযুদ্ধ হিসেবে তারা চালানোর চেষ্টা করছে, এবং বলছে যে ক্রিশ্চিয়ানিটিতে তুমি যদি ব্যাড গাইজ হ্যাজ টু বি কিল্ড, এটার মধ্যে কোনো মার্সি নাই, এটাই হলো তার কথা। বাট তাদের কথা হচ্ছে যে ক্রিশ্চিয়ান অরিজিনাল যারা ক্রিশ্চিয়ান, কোনো টেস্টামেন্টেই কিন্তু বলে না যে আপনাকে হত্যাযজ্ঞ চালাতে হবে, আপনার শত্রুর উপর হত্যাযজ্ঞ, বরং ঠিক ইসলামের মতোই ক্ষমার কিন্তু দৃষ্টান্ত করে। এবং এমনকি পোপ কয়েকদিন আগে পোপ বলেছে যে তোমরা যে যুদ্ধ চালাচ্ছ এটা হলো নির্বিচারে গণহত্যা করছে, এবং এটার কিন্তু খ্রিস্টান ধর্মে এটার সমর্থন করে না, সুতরাং তুমি এটা তাড়াতাড়ি বন্ধ করো। এটা আপনারা খেয়াল করেছেন কে জানে, বাট এই ইস্টারের সময় যে বাণীটা পোপ দিয়েছে সেই বাণীতে কিন্তু এটা উল্লেখ করেছে। আমেরিকার যে মেইন প্রবলেম সেটা হচ্ছে যে আমেরিকার যে মেশিনারি, যে ওয়ার মেশিনারিকে চালানোর জন্য যে আপনার হলো যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আছে, কংগ্রেস, সিনেট অ্যান্ড দ্য হোয়াইট হাউস, এই তিনটাই হলো এখন ইসরায়েলের যে কোটিপতি যারা ব্যবসায়ী তাদের কাছে কেনা, তাদের কাছে বন্ধক দেওয়া। কংগ্রেস বন্ধক দেওয়া আছে, কারণ কংগ্রেসের বেশিরভাগ লোককে তারা বলেছে যে এই আইপ্যাক $300 মিলিয়ন ব্যয় করেছে যুদ্ধের পক্ষে তারা সমর্থন আদায় করার জন্য। ঠিক একইভাবে সিনেটর, এটা কিন্তু কে বলছে, এটা হলো আমেরিকার যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, যারা বলছে যে আমেরিকা যে দীর্ঘদিন ধরে যুদ্ধে জড়িয়ে থাকতেছে, এতে যে আমেরিকার কি ক্ষতি হচ্ছে, সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো বিশ্বের বাজার কিন্তু চায়নার হাতে তুলে দিছে। কারণ এই আমেরিকা কিন্তু যুদ্ধে ব্যস্ত থাকায় তাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আর হচ্ছে না, এই রিসার্চ তারা হচ্ছে না, প্রোডাকশন কস্ট কমানোর কি ব্যবস্থা সেই রিসার্চ তারা করছে না। সুতরাং তারা দিন দিন কিন্তু একটা শিল্পের যে তাদের সাম্রাজ্য ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তারা যে হেভি ইন্ডাস্ট্রিগুলি ছিল যেগুলি দিয়ে সারা পৃথিবীর মেশিনারিজ তারা তৈরি করতো,
এই যে সাস্টেনেবল মেশিনারিজ এগুলির স্পেয়ার পার্টস, এগুলি কিন্তু ছিল ভেরি হাই, আমি বলবো তখনকার দিনে খুব রোবাস্ট ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার। এইখান থেকে সরে এসে তারা এখন একটা একটা কি বলবো আপনার 1991 সালের পর থেকে তাদের ভিতরে যুদ্ধের একটা মানে ভূত তাদের কাঁধে চেপেছে, এবং এইখানে বারবার ধোয়া দিচ্ছে কিন্তু ইসরায়েল। তো তাদের কথা হচ্ছে যে আমেরিকার রাজনীতিকে যদি বিশুদ্ধকরণ না করা হয়, আমেরিকার মানুষ যদি সচেতন না হয়, তাহলে এই যুদ্ধের ভার সবসময় আমেরিকান মানুষকেই বহন করতে হবে। এবং এটা যত দিন যাবে এই যুদ্ধের উপর থেকে সমর্থন তত কমতে থাকবে। ট্রাম্প ইজ নাও, হি হ্যাজ গন ম্যাড। অ্যাকচুয়ালি তার কোনো পেছনে ফেরার কোনো জায়গা নাই, এবং সে একটা সম্মানজনক, সে খালি চাচ্ছে কিছু একটা বলো আমি এখান থেকে চলে যাই। মানে এটা হলো তার মানে এই ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম একটা অবস্থা আর কি ট্রাম্পের এখন। কিন্তু তাকে কেউ সাহায্য করছে না। আবার সে এটাও সাহসী বলছে যে ট্রাম্প এতটুকু সাহসী না যে সে সারা বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করার জন্য কাজ করবে, কারণ টাকা তার খুব প্রিয়। সুতরাং সে চায় যে ব্যবসা বাণিজ্য চলুক, এই ব্যবসা বাণিজ্য এবং তেল তার খুব প্রিয়। এবং সবসময় একটা দেখবেন গতকালকে কিন্তু বা পরশু দিনে কিপ দ্য অয়েল সেফ, এই কথাটা সে লিখেছে তার ট্রুথ সোশ্যালে। তার মানে তুমি যুদ্ধ চালাও, মানুষ মারো, তেল কিন্তু ঠিক রেখো। তার মানে এটাই তার অ্যাকচুয়ালি। সো আলটিমেটলি কি তার উদ্দেশ্যটা হচ্ছে তেলের ক্ষেত্র দখল করা। এই জিনিসটা বুঝতে কিন্তু সারা বিশ্বের কারো বাকি নাই। সমস্যাটা হচ্ছে কেউ স্পষ্ট করে বলছে না, এবং সে শক্ত করে তার পেছনে তাকে মানে ধমক দিয়ে বলছে না, এটাই হলো আসল কথা। কারণ সেই তার ধমক দিলে যে কনসিকুয়েন্স হবে এটা সহ্য করার ক্ষমতা বোধহয় কারোই নাই। যে কারণে তারা এই মুহূর্তে ট্রাম্পের এই পাগলামির জন্য তারা শুধুমাত্র অপেক্ষা করছে যে কবে এখান থেকে নভেম্বর মাস পর্যন্ত যদি সেটি কোনো রকমের টিকে যায়, তাহলে নভেম্বর মাসের পরে দেয়ার উইল বি এ গ্রেট ফল, এবং সেই ফলে 2-3টে ইমপিচমেন্ট আসবে, তার ট্রায়াল শুরু হবে, তাতে হয়তো বা তাকে টার্ম শেষ করার আগে চলে যেতে হতে পারে। প্রশ্নটা হচ্ছে সে চলে গেলে যে আসবে সে কি এটা সমাধান বের করবে? আই হ্যাভ নো আইডিয়া, বিকজ সেও কিন্তু সেই একই নৌকার মাঝি। সুতরাং সে হয়তো জেডি ভ্যান্স, যদিও ইরান বলছে যদি আমেরিকার সাথে আলোচনা করতে হয় তাহলে দি বেস্ট উই ক্যান অ্যাকসেপ্ট জেডি ভ্যান্স টু বি আওয়ার টু বি দ্য হেড অফ দ্য ডেলিগেশন। বলে আমরা ওই কি কফ এবং কুশনার, উই ডোন্ট ওয়ান্ট টু সি দেয়ার ফেস। আর আমেরিকার নেগোসিয়েশনের উপরে আর এখন কোন রকম আস্থা ইরানের নাই, এবং অ্যাকচুয়ালি সারা বিশ্বেরও নাই, কারণ সে কখনোই প্রফেশনালি এই বিষয়টা করে। আমি একটা এক্সাম্পল বলি যে যে আমি ডগলাসের খুব ফেভারিট, সেটা হচ্ছে সে 1991 সে যখন তার আন্ডারে যখন মাস্টার্স করছিল, সে বলে যে আমি যখন গ্রাজুয়েট স্কুলে ছিলাম, তো কিসিঞ্জারকে বলা হয়েছিল যে স্যার why don't we change the regime in Russia? তখন বলছে কি, আর ইউ ম্যাড? তুমি কি দেখছো রাশিয়ার সাইজটা কত? তুমি কোথায় ঘুষ দিবা আর কোথায় বোমা ফেলবা আর কি এফেক্ট হবে? তো সিমিলারলি ইরানকে যখন বোমা ফেলে ইরানের রেজিম চেঞ্জ করার ব্যাপার আসলো, তখন তাকে বলা হয়েছে, মানে বিশেষ করে মিলিটারি যারা প্রফেশনাল তারা বলছে ইট ইজ ইম্পসিবল। আমি আপনাকে আরো বলি, আমি আমি এই ঘটনাটা আমি আগেও বলি যে 2008 সালে প্রথম প্রস্তাবটা ফর্মাল প্রস্তাব করা হয় জর্জ বুশ থাকা অবস্থায়, যে মিডল ইস্টের আমরা ইরানকে আমরা অ্যাটাক করতে চাই। এবং এটার ব্যাপারে কিন্তু সাধারণত যখন যুক্তরাষ্ট্র যখন কোনো যুদ্ধে যায়, তারা যুক্তরাজ্যের একটা তাকে পাশে চায়। যুক্তরাজ্য কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ, তাদের বলা হয় বিশেষ সম্পর্ক তাদের সঙ্গে, এবং তাদের সমস্ত যুদ্ধের কিন্তু সহযোগী কিন্তু যুক্ত হয়। ইভেন ইরাক ওয়ারে মোর দেন 50,000 ট্রুপস, আর অন্য কোনো ইউরোপিয়ান দেশ কিন্তু এত ট্রুপস দেয় নাই। তাদের পার্টিসিপেশন ছিল খুব টোকেন পার্টিসিপেশন। কিন্তু এবারে 2008 সালে যখন যুক্তরাজ্যের কাছে মতামত চাওয়া হলো, যুক্তরাজ্য কিন্তু এই সমস্ত মতামত হুট করে নেয় না বা ডিনাইও করে না। তারা পুরো ব্যাপারটাকে একটা বিশ্লেষণ, দুটা প্রফেশনাল বডিকে দিয়ে বিশ্লেষণ করেছে। একটা হলো ছিল, আমি বলেছি এটা চ্যাটাম হাউসের রিসার্চ টিম, আর একটা ছিল আরসিডিএস এর রিসার্চ টিম। দুইজনেই কিন্তু রিকমেন্ড করেছে যে ইরানে কোন রকম সামরিক অভিযান চালানো উচিত হবে না, কারণ এটা সামরিক অভিযান চালিয়ে আমরা যা অর্জন করতে চাচ্ছি এটা আমরা করতে পারবো না। 2008, এটা হলো 2026, 18 বছর পার হয়ে গেছে। ইরান কিন্তু ইজ নাও ইজ আ রক সলিড ডিফেন্সিভ গ্রাউন্ড। আপনি এখানে কোন রকম আক্রমণ দ্বারা ইরানকে, আর আরেকটা কথা বলে আমি এর আগেও বলেছি, তারা এখন একটা নন নিউক্লিয়ার ডিফেন্সিভ ক্রেডিবিলিটি আর্ন করেছে। এটা কিন্তু একটা ইটস এ কোয়ালিটি,
ইটস এ কোয়ালিটি, ইটস এ স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা আর্ন করার পরে তাকে আপনি ইভেন নিউক্লিয়ার দিয়ে আপনি তাকে ধ্বংস করতে পারবেন না। তো সুতরাং আপনি এই যে তার যে সমস্ত হুমকি ধামকি, এগুলি কোনোই কাজে দিবে না। ইউ হ্যাভ টু কাম টু দ্য টার্মস অফ ইরান। এখন প্রশ্নটা হচ্ছে ইরান কতটুকু ছাড় দিবে, সেটার উপরে নির্ভর করবে কিন্তু এই চুক্তির সম্ভাবনা। এবং যত তাড়াতাড়ি এটা করা সম্ভব, এবং আমি আবারও বলি, এটা যদি সম্ভব হয় তাহলে ইট উইল বি ডান বাই দি ইউরোপিয়ানস উইথ দ্য হেল্প অফ রাশিয়ানস, চাইনিজ অ্যান্ড দ্য ইন্ডিয়ানস। এছাড়া কিন্তু না। পাকিস্তান উইল প্লে নো রোল হেয়ার। পাকিস্তান ইজ এজ এ রং চয়েস আমি বলবো বাই ট্রাম্প, বিকজ ট্রাম্পের ওই যে একটা স্পেশাল সম্পর্ক আসিফ মুনিরের সাথে, দ্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক হেয়ার, বিকজ আসিফ মুনিরের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে কিন্তু ইসরায়েলের একটা সম্পর্ক আছে, হয়তোবা এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো হি মাইট হ্যাভ সাম প্লে, কিন্তু এটা আপনার পাকিস্তানের পক্ষে এই ডিল করা সম্ভব না, টার্কির পক্ষেও সম্ভব না, বিকজ টার্কিকেও ইসরায়েল খুব একটা ট্রাস্ট করে না। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই যুদ্ধের কিন্তু প্রাইম কন্ট্রিবিউটর হলো আপনার ইসরায়েল। ইফ ইসরায়েল ডাজ নট এগ্রি, পিস এখানে আসবে না। এবং ইসরায়েলকে এগ্রি করার একটাই উপায়, সারা বিশ্ব তাকে ঠিক অ্যাপার্থাইড আন্দোলনের সময় সাউথ আফ্রিকাকে যেভাবে সারা বিশ্ব কর্নার করে ফেলেছিল, এই ইসরায়েলকে যদি সারা বিশ্ব কর্নার না করতে পারে, তাহলে এই যুদ্ধে থামার সম্ভাবনা নাই, এবং এই যুদ্ধ আবারও ফেরত আসবে এবং আরো অন্যরকম ভাবে ফেরত আসবে। আর এই 40 দিন 45 দিন এই সমস্ত জিনিস, এই সময়ের মধ্যে ট্রাম্পের পক্ষে এই বিফাপ, মানে এই যে নতুন তার যে যুদ্ধ সামগ্রী, এগুলিকে আবার নতুন করে এনে নতুন করে মোতায়েন করা, এটা ইম্পসিবল, বিকজ এদের সংখ্যা এখন এত কমে গেছে, এটা এখন একটা থ্রেশহোল্ডে পৌঁছে গেছে যে এখন আর সাস্টেনেবল না, ইভেন তাদের নিজস্ব নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। তো এই অবস্থায় তাদের অফেন্সিভ ক্যাপাবিলিটি শেষ হয়ে যাবে, তখন তারা বাধ্য হবে এখান থেকে সরে যেতে, এবং এইটাই এখন কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, এবং ইট উইল গোয়িং টু বি এ হিউজ হিউমিলিয়েশন। প্রচন্ড অপমানের মধ্যে দিয়ে ইউএস কে এখান থেকে সরে যেতে হবে, এবং এটাই তাদের এই ট্রাম্পের মাধ্যমেই আমার মনে হয় নেতানিয়াহুর কিন্তু এটা অনেক দিনের খায়েশ, আমেরিকাকে হারানো, আমেরিকার এটাকে কিন্তু এটাকে এলিমিনেট করা। তো এইটা কিন্তু আমার মনে হয় এবার নেতানিয়াহু ইজ গোয়িং টু অ্যাচিভ, এবং এর ফলে ইসরায়েলের ভবিষ্যৎ কি হবে এটা আমেরিকান মানুষ ঠিক করবে এরপরে। এখন আর এটা রাজনীতিবিদদের হাতে থাকবে না, এটাই আমার